বন্ধুদের উদ্দেশ্যে বলছি। আপনারা সবাই জানেন যে আমি সাম্প্রতিক সময়ে আমার যে ব্যক্তিগত চিন্তা ভাবনা, সমাজ ভাবনা এবং সমাজ প্রগতি নিয়ে আমার যে ভাবনা, এবং অবশ্যই আমি যেহেতু ইতিহাসের একজন অতি সাধারণ শিক্ষক, ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমার বক্তব্যকে ক্লাসরুমের বাইরে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি ইউটিউব চ্যানেল খুলেছি। এবং এই যে ইউটিউব চ্যানেলটা খুলেছি, এর পেছনে মূল উদ্দেশ্য হলো প্রথাগতভাবে একটা সীমাবদ্ধ ক্লাসরুম কেন্দ্রিক যে শিক্ষা জগৎ, তার বাইরে যে বৃহত্তর জগৎ আছে, যারা হয়তো কোনোদিন আমার ক্লাসরুমের ছাত্র হবে না, যারা হয়তো কোনোদিন আমার সরাসরি কোনো বক্তব্য শোনার জন্য আমার সামনে উপস্থিত হবে না, তাদের কাছে আমি আমার ইতিহাস বিষয়ক কিছু বক্তব্য, ভাবনা, ইতিহাস বিষয়ক কিছু চর্চার বিষয় একদিকে যেমন তুলে ধরার চেষ্টা করব, একই সঙ্গে সমাজ, অর্থনীতি, রাজনীতি, সমসাময়িক মূল্যবোধ, সমসাময়িক রাজনীতিকে কেন্দ্র করে মানুষের যে দৈনন্দিন বেঁচে থাকার লড়াই, এবং সেই লড়াই করতে গিয়ে কখনো কখনো আপোষকামিতা, সেই লড়াই করতে গিয়ে কখনো কখনো মনের ইচ্ছের বিরুদ্ধে কিছু কাজ করা, যেগুলো করতে গিয়ে আমরা প্রতিনিয়ত বুঝতে পারি, বা যারা এগুলো করেন তারাও বুঝতে পারেন যে আগামী ভবিষ্যতের জন্য তাদের যে অবস্থান এই মুহূর্তে, সেটা হয়তো সবসময় ঠিক হচ্ছে না। সেটা জেনেও কেন তারা এই ধরনের অবস্থান নিতে বাধ্য হয়, সেটা জেনেও কেন তারা বর্তমান সময়ে প্রতিবাদী হতে সাহস সঞ্চয় করতে পারে না, কেন তারা এই সময়ের সমস্ত ভুল ভ্রান্তি থাকা সত্ত্বেও তাদের কণ্ঠ তুলতে পারে না, এই ধরনের বিষয়গুলো নিয়ে, অর্থাৎ আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই যে ইতিহাস চর্চার বাইরে সামাজিক ক্ষেত্রে একজন সমাজবিজ্ঞানের ছাত্র হিসেবে আমি কিভাবে দেখছি সমাজকে, অর্থনীতিকে, রাজনীতিকে, সংস্কৃতিকে, মূল্যবোধকে, বেঁচে থাকার লড়াইকে, এবং আমার এই ভাবনা
ঠিক কতখানি এই সময়ের জন্য উপযোগী সেটা মানুষের সামনে তুলে ধরার জন্য আমি এই ইউটিউব চ্যানেলটা খুলেছি। কিন্তু আপনাদের সামনে আজকে আমি যেটা রাখতে চাইছি সেটা হচ্ছে 3টে নীতি ধর্মকে, 3টে নীতি কথাকে আপনাদের সামনে উপস্থাপিত করতে চাইছি। আমি এটা কখনোই বলবো না যে আমি যে 3টে নীতি কথা আপনাদের সামনে রাখবো সেটা আমার নিজের সৃষ্টি। এই নীতিকথার সঙ্গে আপনারা হয়তো সবাই অবগত, পরিচিত, এবং আপনাদের জীবনবোধ, ব্যক্তি মানুষের জীবনবোধ, যেটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ, সেই উপলব্ধিতে এগুলো আছে। কিন্তু তা সত্ত্বেও 3টে কথা আপনাদের সামনে আমি বলতে চাইছি। আমাদের সার্বিক যে জীবন চর্চা, এই সার্বিক জীবন চর্চার ক্ষেত্রে এই কথাগুলো যদি আমরা মেনে চলি বা মেনে চলার চেষ্টা করি, ন্যূনতমভাবে চেষ্টা করি এই কারণে বললাম যে আমরা অনেক সময় চেষ্টা করলেও মেনে চলতে পারি না। সেটা আমাদের চারিত্রিক দুর্বলতা হতে পারে, সেটা আমাদের মনের গঠনের যে সক্রিয়তা থাকা দরকার সেই সক্রিয়তা নাও হতে পারে, সেটা আমাদের চারিত্রিক দৃঢ়তা যেটা থাকা দরকার সেটার অনুপস্থিতির কারণে হতে পারে। আমরা জানা সত্ত্বেও আমরা কতগুলো বিষয়কে আমরা অস্বীকার করি বা চুপচাপ মেনে চলি। তো ঠিক 3টে ক্ষেত্রকে আমি আপনাদের সামনে বেছে নিচ্ছি বলার জন্য। ব্যাখ্যা করব না আজকে, ব্যাখ্যা করার জন্য অন্য একটা দিন বেছে নেব। সেই 3টে কথা হচ্ছে এই: সামগ্রিকভাবে আমরা যে পরিবেশের মধ্যে বাস করি, সামগ্রিকভাবে আমরা যে সমাজের মধ্যে বাস করি, সামগ্রিকভাবে আমাদের চারপাশের যে পারিপার্শ্বিকতা আছে, সেখানে যাদেরকে কেন্দ্র করে আমাদের জীবন আবর্তিত হয়, সেই সব মানুষদের সঙ্গে আমাদের যে পারস্পরিক সম্পর্ক, তিক্ততা, মোহ, ভালোবাসা, একাত্মতা, সহমর্মিতা, একসাথে চলার যে অদম্য ইচ্ছে, এই সব বিষয়গুলো আমাদের মধ্যে থাকলেও একটা কথা আমাদের শুধু মনে রাখতে হবে, যে এই চারপাশে যে মানুষদেরকে সঙ্গে নিয়ে আমরা থাকছি, তাদের সাথে আমাদের যে দৈনন্দিন সম্পর্ক, তাদের সাথে আমাদের যে প্রতিটা ঘন্টার সম্পর্ক, তাদের সাথে আমাদের যে প্রতিটি মিনিটের সম্পর্ক, তাদের সাথে আমাদের যে প্রতিটি সেকেন্ডের সম্পর্ক, এই সম্পর্কগুলো জটিল হয়ে যায় আচরণের কারণে। এক্ষেত্রে একটি ব্যক্তি মানুষের আচরণ, একটি ব্যক্তি মানুষের ব্যবহার, একটি ব্যক্তি মানুষের উল্টো দিকে থাকা মানুষের প্রতি যে দৃষ্টিভঙ্গি,
সেটা যদি ঠিক না থাকে, তাহলে সব সময় যে কোনো ধরনের সম্পর্ক, সেটা পিতার সাথে সন্তানের হতে পারে, সেটা মায়ের সাথে সন্তানের হতে পারে, সেটা স্বামীর সাথে স্ত্রীর হতে পারে, সেটা আপনার বন্ধুর সাথে হতে পারে, সেটা ভাই বোনের মধ্যে হতে পারে, সেটা ভাইয়ের সাথে ভাইয়ের হতে পারে। অর্থাৎ রক্তের সম্পর্কের বাইরেও যে সম্পর্ককে আমরা প্রতিনিয়ত লালন পালন করি, সেই যে সম্পর্কের পরিধি, সেই যে সম্পর্কের বৃত্ত, সেই যে সম্পর্কের ক্ষেত্র, সবটাই জটিল হয়ে যেতে পারে আচরণের কারণে। সুতরাং আমাকে যদি ব্যক্তিগতভাবে বলেন, তাহলে আমি এটাই বলবো, অনেক প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে, অনেক সমস্যার মধ্যে মানুষ হয়তো সবসময় তার আচরণ ঠিক রাখতে পারে না, এবং যে মানুষটি তার আচরণ ঠিক রাখতে পারছে না, সে কেন পারছে না সেটা হয়তো আমরা অনেক সময় অনুধাবন করার চেষ্টাও করি না। আমরা শুধু তার আচরণটাকে দেখি, আমরা শুধু তার আচরণটাকে সামনে রেখে সম্পর্কের জটিলতাগুলোকে বাড়ানোর চেষ্টা করি। এক্ষেত্রে একজন মানুষ কেন এই আচরণটা করছে সেটা যেমন বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু সেই সঙ্গে আমাকে বুঝতে হবে যেটা, যে এই আচরণটা ইচ্ছাকৃত কিনা। যদি এই আচরণটা ইচ্ছাকৃত হয়, তাহলে সম্পর্কে যদি জটিলতা আসে, সেটা থেকে আপনি বেরোতে পারবেন না। কিন্তু এই আচরণটা যদি অনিচ্ছাকৃত হয় এবং তার পেছনে পারিপার্শ্বিকতা থাকে, তাহলে সম্পর্কের জটিলতা থেকে বেরোনোর একটা সম্ভাবনা সবসময় থেকে যায়। তাহলে এক্ষেত্রে আমি যে কথাটা বলতে চাইছি সেটা হচ্ছে এই, আচরণের কারণে সম্পর্ক জটিল হয়, এই কথাটা যেমন সত্যি, একই সঙ্গে আপনার উল্টো দিকের মানুষটি যে আচরণটি আপনার প্রতি করছে, সেটা ইচ্ছাকৃত নাকি পারিপার্শ্বিকতা তাকে সেই আচরণটা বাধ্য করছে, এইটা আপনাকে প্রথমে বুঝতে হবে। ইচ্ছাকৃত আচরণ হলে সেই ত্রুটি সংশোধন করা উল্টো দিকের মানুষটার পক্ষে খুব অসম্ভব। কিন্তু আচরণটা যদি পারিপার্শ্বিকতার দ্বারা প্রভাবিত হয়, তাহলে তার ওই ভুল আচরণ করার জায়গা থেকে আপনার তাকে বার করে আনার সুযোগ থাকে। যদি সে আপনার সাথে আলোচনা করার, আপনার সাথে সমস্যাটাকে বোঝার জায়গায় নিজেকে রাখতে পারে। এইটা আমার আজকের এই আপনাদের সামনে যে কথাটা বলছি এই সময়ে বসে, এটা একটা বড় গুরুত্বপূর্ণ বিষয়। আমি ঠিক বললাম না ভুল বললাম, এমন হতে পারে যে আমার বোঝার ভুল হতে পারে, আমার ব্যাখ্যার ভুল হতে পারে। আপনারা যারা এটা দেখবেন, এটা বিচার করার মালিক তারা। দ্বিতীয় যে কথাটা বলব সেটা হচ্ছে ইতিহাসের বাইরের বিষয়। ইতিহাসের বিষয়ে আমি আপনাদের গোড়াই বলেছি যে আমি পরে
এক একটা সময়ে এক একটা বিষয় নিয়ে আমি আলোচনা করব। কিন্তু দ্বিতীয় যে বিষয়টা, যেটাকে আমি গুরুত্ব দিচ্ছি, সেটা হচ্ছে প্রত্যাশা। এই যে প্রত্যাশা, এই যে শব্দটা, এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আপনার বাবা বা মা বা আপনার গুরুজন যারা আছেন, তারা সবসময় আপনার কাছে একটা কিছু প্রত্যাশা করে, এবং এই যে প্রত্যাশা একটা কিছু করেন, এটা অবভিয়াসলি তারা চান আপনি সমাজে প্রতিষ্ঠিত হবেন, আপনি সমাজে প্রতিষ্ঠিত হবেন, নিজেকে তৈরি করবেন, এস্টাবলিশড হবেন, এবং তারপরে আপনাকে এই সমাজে প্রতিষ্ঠা দেওয়ার ক্ষেত্রে, আপনাকে সমাজে আপনার এস্টাবলিশমেন্ট হওয়ার ক্ষেত্রে আপনার গুরুজনদের যে ভূমিকাটা আছে, সেই ভূমিকা থেকে তারা প্রত্যাশা করেন যে পরে আপনি সেটা তাদেরকে ফিরিয়ে দেবেন। ফিরিয়ে দেবেন কী অর্থে? ফিরিয়ে দেবেন এই অর্থে যে আমি আপনার জন্য, মানে আমার সন্তানের জন্য বা আমার ছোটদের জন্য আমি যা করেছি এতকাল ধরে, সে যখন নিজেকে প্রতিষ্ঠিত করবে, সে যখন সমাজে গণ্যমান্য ব্যক্তি হবে, তখন তার পেছনে আপনার যে শ্রম, তার পেছনে আপনার যে দীর্ঘকালীন অবদান, সেই অবদানটাকে সে মাথায় রেখে আপনার ভবিষ্যৎ জীবনের ক্ষেত্রে সে সহায়ক ভূমিকা নেবে। এটা কোন সেন্সে বলছি? এটা আমি বলছি যে বাবা মা, গুরু, দাদু, ঠাকুমা, সন্তান সন্ততিদের ক্ষেত্রে এই ধরনের একটা প্রত্যাশা থাকে। ঠিক একই রকমের প্রত্যাশা আমরা বন্ধুদের ক্ষেত্রে করি, যে আমি ঠিক যতটা মর্যাদার সাথে বন্ধুত্ব বজায় রেখেছি, আপনি ঠিক ততটাই মর্যাদার সাথে আমার সাথেও একই রকম বন্ধুত্ব বজায় রাখবে। এই প্রত্যাশা প্রিয়জনদের, যে কোনো ধরনের প্রিয়জন, আমি এটার ব্যাখ্যায় যাচ্ছি না, এটা হতে পারে। কিন্তু আমি আপনাদের এই কথাটা বলতে চাইছি, সেটা হচ্ছে এই যে প্রত্যাশা কিন্তু দিনের শেষে একটা মায়া। আপনি আপনার উল্টো দিকের মানুষের কাছে, সে আপনার স্ত্রী হতে পারে, সে আপনার সন্তান হতে পারে, সে আপনার বন্ধু হতে পারে, সে আপনার প্রিয়জন হতে পারে, সে আপনার বিশেষ ধরনের মানুষ হতে পারে, আসলে উল্টো দিকের এই মানুষটার কাছে আপনি যে প্রত্যাশাটা করছেন, সবটাই মায়া। আপনি ফেরত নাও পেতে পারেন। তাহলে আপনি তাদের প্রতি, স্ত্রী, সন্তান, বন্ধু, প্রিয়জন, বিশেষ প্রিয়জন, তাদের জন্য যা যা করছেন, সেটা কর্তব্যবোধ থেকে করুন, সেটা দায়িত্ববোধ থেকে করুন। তার বাইরে বেশি কিছু ভাববেন না। তার বাইরে যখনই বেশি কিছু ভাববেন, সেটা আপনাকে এমনভাবে আচ্ছন্ন করবে, সেটা আপনাকে এমনভাবে মোহের জালে জড়াবে, সেটা আপনাকে এমনভাবে আপনার মনস্তাত্ত্বিক ক্ষেত্রটাকে দুর্বল করবে, সেখান থেকে বেরোতে গেলে
একটা সময়ে আপনার সমস্যা তৈরি হবে। সেই কারণে আমার দ্বিতীয় যে কথাটা সেটা হচ্ছে এই প্রত্যাশা এক ধরনের মায়া, তাকে এড়িয়ে চলুন। আবার বলছি, প্রত্যাশা এক ধরনের মায়া, তাকে এড়িয়ে চলুন। এটা যদি আপনি করতে পারেন তাহলে দেখবেন আপনার জীবনে চলার ক্ষেত্রে খুব একটা বাধার সৃষ্টি হবে না। 3 নম্বর যে কথাটা বলব, এটা জীবনেরই একটা, জীবন দর্শনের একটা অংশ। আপনাদের ভালো লাগতে পারে, নাও লাগতে পারে। সেটা হচ্ছে এই, আমি আপ্তবাক্যটা শুধু আপনাদের প্রথমে বলি, তার বিশ্লেষণে আমি একটু পরেই যাব। আমার বিশ্লেষণ এমন নয় সবসময় ঠিক হবে, কারণ আমি মনস্তাত্ত্বিক কোনো বিষয় নিয়ে পড়িনি, মানে পড়াশোনা নেই, কিন্তু জীবনবোধের যে চেতনা আছে সেই জায়গা থেকে আপনাদের আমি এটা বলতে পারি। তৃতীয় যে বক্তব্যটা, কোট আনকোট, কেউ কেউ ভুল জায়গায় গিয়ে ঠকে। আবার বলি, কেউ কেউ ভুল জায়গায় গিয়ে ঠকে। আর দ্বিতীয় লাইনটা আরো গুরুত্বপূর্ণ, কেউ কেউ সঠিক জায়গায় গিয়ে ঠকায়। এবার যদি প্রথম লাইনটাকে আপনি একটু ঠান্ডা মাথায় ভাবেন, কেউ কেউ ভুল জায়গায় গিয়ে ঠকে, এতে দোষের কিছু নেই। কারণ আমরা প্রত্যেকটি মানুষ, আমাদের সবার জ্ঞানের পরিধি, চিন্তার পরিধি, সচেতনতার পরিধি, বোধের পরিধি সবসময় এক থাকে না। ভিন্ন ভিন্ন মানুষের এই ধরনের পরিমিতি বোধগুলো ভিন্ন ভিন্ন ধরনের হয়। সেক্ষেত্রে ভুল জায়গায় গিয়ে ঠকে যাওয়ার সম্ভাবনা, জীবনের যে পরিমিতি বোধের কথাগুলো বললাম, সেটা সবসময় মানুষের না থাকলে এটা হতেই পারে। অর্থাৎ কেউ কেউ ভুল জায়গায় গিয়ে ঠকতে পারে অনভিজ্ঞতার কারণে, বোধের কারণে, বোধের অভাবের কারণে, চিন্তা চেতনার অভাবের কারণে, জ্ঞানের পরিধির অভাবের কারণে ঠকতে পারে। জীবন বোধের যে প্রজ্ঞা সেটা না থাকার কারণে হতে পারে, ঠকতে পারে। কিন্তু দ্বিতীয়টা খুব মারাত্মক, কেউ কেউ সঠিক জায়গায় গিয়ে ঠকায়। এই যে দ্বিতীয় স্তরের যে মানুষজন, যারা সজ্ঞানে সচেতনভাবে আপনাকে গিয়ে ঠিক জায়গায় গিয়ে আপনাকে ঠকাচ্ছে, আপনি তো ঠকছেন আপনার অজ্ঞতার কারণে, আপনি তো ঠকছেন আপনার পরিমিতি বোধের কারণে, আপনি তো ঠকছেন আপনার সীমিত জ্ঞানের কারণে। কিন্তু সঠিক জায়গায় গিয়ে যে আপনাকে ঠকাচ্ছে, সে কিন্তু সুচিন্তিতভাবে, সুশিক্ষিতভাবে, সঠিক জ্ঞানকে অবলম্বন করে ঠকানোর পদ্ধতি, পন্থা সমস্ত কিছু রপ্ত করে আপনাকে ঠকাচ্ছে। অর্থাৎ সে আপনার অজ্ঞতার সুযোগ নিচ্ছে। এই যে আপনার অজ্ঞতার সুযোগ নিয়ে যারা ঠকায়, তাদের যদি আপনি কোনোভাবে চিনতে পারেন, তাদের থেকে দূরে থাকুন।
আপনি ভুল জায়গায় গিয়ে হঠাৎ করে ভুল করে আপনি ঠকেছেন, ঠিক আছে, আপনি না বুঝে ঠকেছেন। কিন্তু সঠিক জায়গায় গিয়ে কেউ যখন আপনাকে ঠকাচ্ছে এবং সেই ঠকানোর জন্য তার যুক্তিগুলো সে যদি সুচিন্তিতভাবে 1, 2, 3, 4, 5, 6 করে সাজিয়ে আপনার সামনে উপস্থাপিত করছে, আপনি জেনে বুঝেও ভদ্রতার কারণে, সৌজন্যতার কারণে তাকে বলছেন না, এই ধরনের মানুষদের থেকে দূরে থাকুন। এই 3টে কথা বললাম আপনাদের বিবেচনার জন্য। আমি এটা কখনোই বলবো না যে আমি যেহেতু এই কথাটা বলছি আপনারা এটা মেনে চলুন। আপনারা আপনাদের উপলব্ধি থেকে, আপনাদের চিন্তা থেকে, আপনাদের চেতনা থেকে, আপনাদের জ্ঞান থেকে, সমাজ জীবনের যে অর্জিত জ্ঞান, সেখান থেকে আপনারা এইগুলোকে চাইলে, অবভিয়াসলি চাইলে আপনারা অনুসরণ করতে পারেন, না চাইলে নাও করতে পারেন, ব্যক্তি স্বাধীনতা আপনার। তাহলে আবার আমি 3টে কথা আপনাদের সামনে বলবো। আচরণের কারণে সম্পর্ক জটিল হয়, 1। 2, প্রত্যাশা এক ধরনের মায়া, এড়িয়ে চলুন। 3, কেউ ভুল জায়গায় গিয়ে ঠকে, কেউ সঠিক জায়গায় গিয়ে ঠকায়। যারা আমার এই বক্তব্যটা শুনবেন বা শুনলেন, তাদেরকে অজস্র ধন্যবাদ। যারা মনে করবেন যে আমার এই বক্তব্যটা অন্যদের কাছে পৌঁছলে আপনার প্রিয়জন, পরিচিতিজন উপকৃত হবে, তাদের কাছে পাঠাবেন। আর যারা মনে করবেন যে আমার এই বক্তব্যের মধ্যে কোনো সারবত্তা নেই, তারা আমার এই বক্তব্য শোনার পর ডিসলাইক করবেন। এইটুকু বলে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, সাংস্কৃতিক জীবন, রাজনৈতিক জীবন অত্যন্ত সুখের হোক এবং আগামী দিনে দেশ গঠনে, জাতি গঠনে আপনারা আপনাদের নির্ণায়ক ভূমিকা নিন, এই কামনা করে আপনাদের সবার সুস্থিতি কামনা করে আমি আমার এই বক্তব্যটা আপনাদের সামনে রাখলাম। ভালো মন্দ বিবেচনা করার দায়িত্ব আপনাদের। সবাই ভালো থাকুন।